নমস্কার, শুরু করছি বেঙ্গল লাইন। প্রতিদিনের মতো বেঙ্গল লাইনে বাংলার বিভিন্ন ইস্যু নিয়ে আমরা হাজির হয়েছি ঠিক সন্ধ্যে 7টায়। আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা। প্রথমেই আমরা বেঙ্গল লাইনে যে ইস্যুগুলো নিয়ে আলোচনা করব সেদিকে নজর রাখবো। বেঙ্গল লাইনের প্রথম ইস্যু জগদ্দল বোমা গুলি অর্জুনের গড়ে। কুরুক্ষেত্র থানায় গেলেন না অর্জুন। এবার আমাদের বেঙ্গল লাইনের দ্বিতীয় ইস্যুর দিকে নজর রাখবো। বেঙ্গল লাইনের প্রথম ইস্যু জগদ্দল, আপনারা জানেন সকাল থেকে সে ছবি দেখেছেন। দ্বিতীয় ইস্যু রণক্ষেত্র পাণ্ডবেশ্বর, দেহ উদ্ধার গিয়ে তুলকালাম, মাথা ফাটলো পুলিশের। বেঙ্গল লাইনের তৃতীয় ইস্যু ঠাকুরনগর বারুণী মেলায় মহাসমাগম, মেলা নিয়েও রাজনীতি, আজ গেলেন শুভেন্দু। চতুর্থ ইস্যু বারুইপুর, এক সপ্তাহ পর ফের শুভেন্দুর সভা, রাজ্যকে নিশানা করে হুঙ্কার বিরোধী দলনেতার। বেঙ্গল লাইনের পঞ্চম ইস্যু দিকে নজর রাখবো। হাওড়া ফাটলে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ শুরু, অস্থায়ী কন্টেনার বাড়ি তৈরির কাজ। পরবর্তী ইস্যু সকাল থেকে নিখোঁজ, দুপুরে ঝোপে মিলল শিশুর দেহ, জমজুড়ে চাঞ্চল্য। বেঙ্গল লাইনের আজ প্রথম যে ইস্যু আমরা রেখেছি, অবশ্যই আপনারা জানেন যে জগদ্দল ভাটপাড়া বারে বারেই কিন্তু সংবাদ শিরোনামে উঠে এসেছে এবং একাধিকবার কিন্তু বোমাবাজির ঘটনা ঘটেছে। সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে কিন্তু আবারও গুলি বোমাবাজির ঘটনা ঘটল জগদ্দলে এবং সকাল থেকে আপনারা সেই ছবি দেখিয়েছি আপনাদেরকে। এবং গতকাল রাতে অর্থাৎ বুধবার রাত থেকে যেখানে গুলি চালনার ঘটনা ঘটে এবং দিনে দুপুরেও কিন্তু বোমাবাজি, অর্থাৎ 24 ঘন্টা পেরোয়নি তার মধ্যে গতকাল বুধবার রাতে গুলি চালনার ঘটনা এবং তার 24 ঘন্টার মধ্যে দিনে দুপুরে বোমাবাজির ঘটনা। এবং একের পর দফায় দফায় উত্তপ্ত হয়ে গেছে জগদ্দল এবং সেখানে কিন্তু অর্জুন সিং এবং সোমনাথ শ্যামের দ্বৈরথের প্রসঙ্গ বারবার উঠে আসছে। যে ছবি আপনাদেরকে সকাল থেকে আমরা দেখিয়েছি, সেখানে একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার এবং এই সোমনাথ শ্যাম এবং অর্জুন সিং এর দ্বৈরথ কিন্তু বারবারই উঠে এসেছে জগদ্দল কাণ্ডে। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে অর্জুন সিংকে এর আগেও আমরা দেখেছি যে পুলিশি এই মুহূর্তে সিসিটিভি ফুটেজ দেখছেন, যেভাবে বুধবার রাত থেকেই জগদ্দল উত্তপ্ত হয়ে ওঠে এবং আবারও 24 ঘন্টার মধ্যে সকালেও দিনে দুপুরে বোমাবাজির ঘটনা ঘটে জগদ্দলে। কিন্তু পুলিশি প্রহরার পরেও কেন অগ্নিগর্ভ হয়ে উঠছে জগদ্দল, এ নিয়েই কিন্তু প্রশ্ন সামনে আসে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মাসুম আক্তার। মাসুম, যে ছবি আমরা দেখেছি বুধবার রাত থেকে, একদিকে গুলি চালনার ঘটনা, আবারও আমরা দেখেছি বৃহস্পতিবার সকাল থেকে বোমাবাজির ঘটনা। অর্জুন সিং তিনি বিভিন্ন রকম অভিযোগ আনছেন, তিনি বলছেন যে তৃণমূলই এই ঘটনা ঘটিয়েছে। এদিকে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম তিনি দাবি করছেন যে স্বয়ং অর্জুন সিংই এই গুলি চালিয়েছেন। এই পাল্টা নিশানা চলছেই, কিন্তু বারে বারে উত্তপ্ত হয়ে উঠছে জগদ্দল এবং আমরা দেখেছি যে সংবাদ শিরোনামে সবসময় উঠে আসে এই জগদ্দল ভাটপাড়া আবারও উত্তপ্ত হয়ে উঠল এবং পুলিশি প্রহরা সত্ত্বেও কেন অগ্নিগর্ভ হয়ে উঠছে জগদ্দল, এই নিয়ে কিন্তু প্রশ্ন সামনে আসছে। মাসুম, দেখো, জগদ্দল খবরের শিরোনামে সবসময় থাকে। 2019 সালের পর থেকে কিন্তু এই ভাটপাড়া জগদ্দল বোমা এবং গুলির শব্দে ঘুম ভাঙতো সাধারণ মানুষের। আচ্ছা, ব্যারাকপুর পুলিশ কমিশনারটা কিন্তু তৈরি হয়েছিল শিল্পাঞ্চলের ক্রাইম অপরাধ প্রবণতাকে রোধ করার জন্য, কিন্তু দেখা যাচ্ছে সেই অপরাধ প্রবণতা কিন্তু কিছুতেই কমছে না। গত লোকসভা নির্বাচনে অর্জুন সিং যখন বিজেপির হয়ে প্রার্থী হয়, তখন পার্থ ভৌমিক তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছিল। সেখানে পার্থ ভৌমিক কিন্তু একটা ডাক দিয়েছিলেন যে ব্যারাকপুরের অপরাধ প্রবণতাকে কমাবে, ব্যারাকপুর যাতে এই ক্রাইমকে ব্যারাকপুরের যে গুন্ডা রাজ সেটা কিন্তু শেষ করবে। কিন্তু দেখা গেল পার্থ ভৌমিক সেই স্লোগানের পর কিন্তু তৃণমূল এখানে জয়লাভ করলো, অর্জুন সিং পরাজিত হলো। কিন্তু এখনো সেই অর্জুন সিং ভার্সেস সোমনাথ শ্যাম পার্থ ভৌমিকের লড়াই আর সেটা কিন্তু রয়েই যাচ্ছে। এই জগদ্দলে কালকে সামান্য একটা মিলের ঘটনা, সেই মিলের ঘটনা শ্রমিকদের মধ্যে ঘটনা, সেই শ্রমিকদের ঘটনা থেকে আস্তে আস্তে রাজনৈতিক দলের মধ্যে দুই হেভিওয়েট, তৃণমূলের সোমনাথ শ্যাম এবং অর্জুন সিং, দুজনের মধ্যে বাকবিতণ্ডা বেড়েই একের পর এক চলতেই থাকলো। কারণ সোমনাথ শ্যাম অভিযোগ করছে যে অর্জুন সিং কাল রাতের ঘটনার সঙ্গে সরাসরি গুলি চালানো বোমাবাজির সাথে যুক্ত। আবার পাল্টা অর্জুন সিং চ্যালেঞ্জ জানিয়ে বলছে যদি কিছু প্রমাণ করতে পারে আমি চ্যালেঞ্জ জানালাম। তবে পুলিশ কিন্তু অর্জুন সিংকে 2 দফায় নোটিশ করেছিল, তিনি কিন্তু 2 দফার নোটিশ একটাও সাড়া দেননি। তিনি পরিষ্কার বলেছিলেন তিনি থানায় যাবেন না এবং তিনি কিন্তু তার জায়গায় অনড় থাকলেন।
পরে অবশেষে বিকালের দিকে থানার থেকে, জগদ্দল থানার থেকে কিন্তু মাসুম, ওসি এখানে সহ দাঁড়িয়ে এসপি একটা প্রশ্ন এবং যে বারবার যিনি উঠছে আইও আছেন যে এই কেসের, জগদ্দল ভাটপাড়ার মতো জায়গা বারবার কেন উত্তপ্ত হচ্ছে, এই জায়গাগুলোকে কেন শান্ত করা যাচ্ছে না মাসুম? যেখানে বারবার বলা হচ্ছে পুলিশি প্রহরা থাকছে, কিন্তু অগ্নিগর্ভ পরিস্থিতি বারবারই সামনে আসছে। যদিও একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার, এই রাজনীতি কিন্তু আমরা বরাবরই দেখে আসি, কিন্তু জগদ্দলের মতো জায়গা যেখানে বারবার সংবাদ শিরোনামে উঠে আসছে, সেখানে পুলিশি প্রহরা রয়েছে, তারপরেও অগ্নিগর্ভ হয়ে উঠছে জগদ্দল। দেখো, এটার পেছনে একটা অন্য ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে ব্যারাকপুর শিল্পাঞ্চল। এখানে একাধিক জুট মিল রয়েছে, হুগলি নদীর উভয় তীরে যে জুট মিল এক সময় গড়ে উঠেছিল, সেই সমস্ত জুট মিলের অবস্থা এখন খুব খারাপ। সেই জুট মিল গুলোতে কাজ পায় না। বহু যারা ভিন রাজ্যের শ্রমিক এখানে এসেছিল কাজের জন্য। বিভিন্ন পশ্চিমবঙ্গ ছাড়া ভারতবর্ষের বিভিন্ন স্টেটের মানুষের কিন্তু এই বসবাস রয়েছে কামারহাটি, জগদ্দল, টিটাগড় এবং ভাটপাড়া অঞ্চলে। যার ফলে কি হচ্ছে, বিভিন্ন মানুষের এখানে থাকার ফলে রাজনৈতিক নেতারা এই সমস্ত যে সমস্ত বেকার যুবক বা জুট মিলে যারা কাজ পাচ্ছে না, কাজ হারাচ্ছেন, তাদেরকে কিন্তু কাজে লাগাচ্ছে। যে সময় একটা ব্রিটিশ গভর্নমেন্ট, যেটা কিন্তু এক সময় অল্প পয়সা মানে সুলভ শ্রমিক নিয়ে এসেছিল বাইরের স্টেট থেকে, কম পয়সা দিয়ে তাদেরকে এখানে নিয়ে এসে জুট মিলে কাজ করানো হতো, এখনো কিন্তু অনেকটা সেই পলিসি কাজে লাগাচ্ছে এই যে রাজনৈতিক দল। একদিকে যেমন বিজেপির অর্জুন সিং, অপরদিকে কিন্তু তৃণমূলের সোমনাথ স্যাম। এদের সঙ্গে যে বিশাল বাহিনী রয়েছে, তাদের কিন্তু পরিবার কেউ না কেউ এই জুট মিলে কাজ করতো, জুট মিলের বস্তিতে থাকে। এবং এই তুমি যে জুট মিল, আমি আজকে যে খবর তুলে ধরলাম যে যেখানে আজকে বস্তিতে টালির চালের উপরে বোম মারা হয়েছে, সেইখানে গতকাল রাতেও যেখানে টালির চালের উপর বোম মারা হয়েছে, সেই জায়গাগুলোতে তুমি যদি একবার যাও তাহলে দেখতে পাবে লাইন দিয়ে ছোট ছোট ঘরের মধ্যে অজস্র মানুষের বসবাস। মানে শিল্পাঞ্চলে যেটা হয় আর কি, যেখানে এখানে প্রচুর মানুষের বসবাস এবং প্রচুর ধর্মের মানুষ, প্রচুর বর্ণের মানুষ থাকাতে এদেরকে এই দুই রাজনৈতিক দল কিন্তু ব্যবহার করছে, যার ফলে কিন্তু ছোট একটা ঘটনা ঘটলেও সেটা কিন্তু রাজনীতিতে কারণ মাসুম, আমরা সকাল থেকে দেখেছিলাম যে মেঘনা জুট মিলের সামনে দুই শ্রমিকের মারামারির ঘটনাকে কেন্দ্র করে একেবারে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলো বুধবার রাতে, যেখানে গুলি চালনার ঘটনা ঘটলো এবং দিনে দুপুরে বোমাবাজির ঘটনা। এবং এরই পাশাপাশি অর্জুন সিংকে এর আগেও আমরা দেখেছি যে তিনি বারবার কিন্তু পুলিশি তলব এড়িয়েছেন এবং এবারেও কিন্তু তার অন্যথা হলো না। আমরা দেখলাম যে বুধবার দিন রাতে তাকে মেল করা হয়েছিল পুলিশের তরফ থেকে এবং সেখানে বলা হয়েছিল যে থানায় হাজিরা দিতে হবে, কিন্তু সেই হাজিরা তিনি কোনোভাবেই দেননি, এড়িয়ে গেছেন। আবার সকালেও তার বাড়িতে গিয়ে তাকে নোটিশ দিয়েছে পুলিশ, অর্জুন সিং এর বাড়িতে পৌঁছে যায় পুলিশ। এবং তারপরেও আমরা দেখেছি সকালে পুলিশ এবং বিকেলেও কিন্তু অর্জুন সিং এর বাড়িতে পৌঁছে যায় পুলিশ, কিন্তু পুলিশি তলব কিন্তু বারবারই এড়িয়ে গেছেন অর্জুন সিং। তিনি বলেছেন তিনি কোনোভাবেই থানায় হাজিরা দিতে পারবেন না এবং আমরা কিন্তু অতীতেও দেখেছি বারংবার যে তিনি পুলিশি তলব এড়িয়ে গেছেন। মাসুম, তিনি কোনো ছিনতাইবাজ নয় বা তিনি কোনো দুষ্কৃতী নয়, যে কারণে যতই তাকে হেভিওয়েট বলা হোক, যতই তাকে বিভিন্ন রকম ভাবে বিরোধীরা তাকে ক্রিমিনাল বলুক না কেন, কিন্তু তিনি পরিষ্কার তার অবস্থানে অনড়। তিনি পরিষ্কার বলছেন কোনো অবস্থায় তিনি থানায় যাবেন না, প্রয়োজনে তিনি আদালতের দ্বারস্থ হবেন এবং সংবাদ মাধ্যমের সামনে সেটাই জানিয়েছেন, যার ফলে দুবার কিন্তু তিনি থানায় যাওয়ার থেকে বিরত থাকলেন। অবশেষে থানা তার বাড়িতে আসলো, অর্থাৎ ইনভেস্টিগেশন অফিসার যিনি রয়েছেন তিনি এবং জগদ্দল থানার পুলিশ বাহিনী তার বাড়িতে আসলেন, তার ঘরে বসে তার সঙ্গে জিজ্ঞাসাবাদ করলেন। জিজ্ঞাসাবাদের পর আমরা অর্জুন সিংকে জিজ্ঞেস করেছিলাম কি নিয়ে আলোচনা হলো। তিনি বললেন যে ওই গত রাতে যে ঘটনা, একই প্রশ্ন বারবার ঘুরে ফিরে করা হচ্ছে যে গতকালের ঘটনাটা কি ঘটেছিল। যদিও সোমনাথ স্যাম যেহেতু অভিযোগ করেছে যে অর্জুন সিং গুলি চালানোর সাথে যুক্ত, তবে একটা ভিডিও ফুটেজ কিন্তু পুলিশ প্রকাশ করেছে, যাতে দেখা যাচ্ছে একদল মব, তাদের হাতে বাঁশ, লাঠি এবং বেশ কিছু প্রচুর সংখ্যক মানুষজন, তারা কিন্তু এই ওই একটা রাস্তার দিকে আগিয়ে যাচ্ছে এবং তারপরেই কিন্তু এই ঘটনাটা ঘটেছে। তবে অর্জুন সিং কিন্তু বারবার বলেছিলেন যে সময় বোম এবং গুলি চলেছে সেই সময় তিনি ঘরেই বসা ছিলেন, বোম গুলির আওয়াজ পাওয়ার পর তিনি বার হয়েছেন। এই বিষয়টা নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি রয়েছে। তবে যেটা মূল বিষয়, যেহেতু অর্জুন সিং এখন তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছে, স্বাভাবিকভাবেই অর্জুন সিংকে তৃণমূলের পক্ষ থেকে একদিকে কোনোভাবেই শান্ত করা যাচ্ছে না জগদ্দলের মতো জায়গাগুলোকে, জগদ্দল ভাটপাড়া বারবারই উত্তপ্ত হচ্ছে, অন্যদিকে তলব এড়িয়ে যাচ্ছেন অর্জুন সিং, ক্রমাগত গড়হাজির থাকছেন তিনি। এই ছবি কিন্তু বারবার উঠে আসছে, যেখানে সকালে পুলিশ, বিকেলে পুলিশ তার বাড়িতে পৌঁছে যাচ্ছে, তারপরেও কিন্তু তলব এড়িয়ে যাচ্ছেন অর্জুন সিং। আপাতত ধন্যবাদ মাসুম, তোমায়। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মাসুম আক্তারের সঙ্গে।
এবং অর্জুন সিং এর বাড়িতে পৌঁছে যায় পুলিশ এবং সেখান থেকে বেরিয়ে পুলিশ কি জানিয়েছে শোনাবো আপনাদের। কি বিষয় জিজ্ঞাসাবাদ? তদন্ত হচ্ছে, তদন্তের বিষয়ে জিজ্ঞাসাবাদ হবে। গতকালের ঘটনা নিয়ে কি জিজ্ঞাসাবাদ? কাকাকে জিজ্ঞাসাবাদ, একটা তদন্তর বিষয়, যেটা যে একটা কেস হয়েছে, তদন্ত চলছে, তার বিষয়ে জিজ্ঞাসাবাদ। কোন কেস? একটা আমাদের বোধহয় জগদ্দল পিএস কেস নাম্বার 75 গতকালে তদন্ত চলছে, তার কিছু। কাকে জিজ্ঞাসাবাদ করলো? সেটা তো আয়ু ঢুকেছে, আয়ু জিজ্ঞেস করছে। আমি দেখতে দাঁড়িয়ে আছি, আমি তো এখানে ছিলাম, এক্ষুনি ঘুরতে ঘুরতে আমি এখানে ঘুরছি, আমি এর মধ্যে ছিলাম, এই জায়গাটা ছিলাম না। আপনি বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন, সাংসদে কাকে জিজ্ঞাসা করছেন আপনি জানতে পারবেন না? আমি যেখানে ছিলাম। অর্জুন সিং এ প্রসঙ্গে কি বলেছেন শোনাবো আপনাদের। 20 মিনিট থেকে 10:50 আজকে 12:30 সব গল্পটাকে যেটা আপনাদের সামনে বলেছি সেই কথাটাই ঘুরিয়ে ফিরিয়ে রিভাইজ করছে। বলছিল আমাদেরকে বলা হয়েছে আপনি নাকি গুলি চালিয়েছেন। আমি বললাম আমার অত সময় খারাপ হয়নি কি আমাকে গুলি চালাতে হবে। আমি যেদিন থেকে আর্মস কিনেছি সেদিন থেকেই টেস্টিং ও ফায়ারিং করিনি, তো গুলি চালানোর কথা তো বলো, তাহলে তো এর ইনভেস্টিগেশনের দরকার। যখন ইনভেস্টিগেশন করবে বেঙ্গল লাইনের যে পরবর্তী ইস্যুতে আমরা নজর রাখবো, রণক্ষেত্র পাণ্ডবেশ্বর দেহ উদ্ধারে গিয়ে তুলকালাম, মাথা ফাটলো পুলিশের। বেঙ্গল লাইনে একটা ব্রেক নিয়ে আবারও ফিরছি আলোচনায়, সঙ্গে থাকুন। বেঙ্গল লাইনের এবার যে ইস্যুর দিকে নজর রাখবো, ফের আক্রান্ত পুলিশ, ফের আক্রান্ত উর্দিধারী। বেঙ্গল লাইনের পরবর্তী যে ইস্যুর দিকে আমরা নজর রেখেছি, রণক্ষেত্র পাণ্ডবেশ্বর দেহ উদ্ধারে গিয়ে তুলকালাম, মাথা ফাটলো পুলিশের। আপনারা জানেন যে ইতিমধ্যেই দুর্গাপুরের পাণ্ডবেশ্বর ছবি আপনাদেরকে আমরা আগেই দেখিয়েছি, যেখানে একজন যুবকের দেহ উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হতে হলো পুলিশকে, গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়তে হলো আবারও উর্দিধারীদের। যারা সাধারণ মানুষের নিরাপত্তা দেয় তারাই কিন্তু তাদেরই নিরাপত্তা নেই, অর্থাৎ রক্ষককে কে রক্ষা করবে, এই নিয়ে কিন্তু প্রশ্ন সামনে আসে। বারবার এ রাজ্যে আক্রান্ত হতে হচ্ছে পুলিশকে। এবার দুর্গাপুরের পাণ্ডবেশ্বরের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে যুবকের দেহ উদ্ধার ঘিরে একেবারে চাঞ্চল্য তৈরি হলো, গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লো উর্দিধারীরা, ফের আক্রান্ত হতে হলো ডিসিপিকে। উত্তপ্ত পাণ্ডবেশ্বর, দুর্গাপুরের পাণ্ডবেশ্বরের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। রাজ্যে কেন বারবার আক্রান্ত হতে হচ্ছে পুলিশকে, রক্ষকদের রক্ষা করবে কে, এ নিয়ে কিন্তু প্রশ্ন সামনে আসছে। তাহলে তারা সাধারণ মানুষের নিরাপত্তা দেবে কিভাবে? আমরা সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ। বিশ্বজিৎ, যে ছবি উঠে আসছে ইতিমধ্যেই, সকাল থেকেই আমরা দেখেছি যে আবারও আক্রান্ত হতে হলো পুলিশকে, এবং এর আগেও আমরা কিন্তু প্রতিনিয়তই বারবার দেখছি যে কোনো অভিযুক্তকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ, এবং সেই সময় কিন্তু অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে অন্য কেউ, এবং তারপরেই কিন্তু পুলিশকে আক্রান্ত হতে হচ্ছে। এই ঘটনা কিন্তু অহরহ আমরা দেখছি। এবার আবার আক্রান্ত হতে হলো পুলিশকে, সেখানে স্থানীয় মানুষদের বিক্ষোভের মুখে পড়লো উর্দিধারী। কিন্তু বারবার কেন এই ঘটনা? বারবার রক্ষকরা তারা কেন আক্রান্ত হচ্ছেন? তারা তো মানুষকে নিরাপত্তা দেয়, তাহলে তাদের নিরাপত্তাকে দেবে? দেখো সানন্দা, এক্ষেত্রে বিষয়টা একটু অন্যরকম, কিন্তু জেনারেলি যে বিষয়টা এ রাজ্যে আমরা দেখি বা যে অভিযোগগুলো আসে, সেটা হচ্ছে কিছু কিছু জায়গায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ থাকে এবং সেই অভিযোগকে কেন্দ্র করেই পরিস্থিতি খুব ঘোরালো হয়ে ওঠে এবং তারপরেই পুলিশকে আক্রান্ত হতে হয়। এক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে পাণ্ডবেশ্বরের কুমারডি গ্রাম, এবং এখানে ভোর রাতে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে নিয়ে চলে যায় পুলিশ। প্রথমে পুলিশ উদ্ধার করে নিয়ে চলে যায়, সেই সময়ে গ্রাম ঘুমন্ত অবস্থায় ছিল এবং সেই গ্রামের কাউকেই জানানো হয়নি, না জানিয়েই পুলিশ নিয়ে যায় বলে অভিযোগ। যদিও পুলিশের দাবি যে এলাকার যিনি অঞ্চল সভাপতি বা নেতৃস্থানীয় তাদেরকে জানিয়েই মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। এবং এক্ষেত্রে যেটা সকালবেলা যখন পুলিশ আসে তদন্তে, তখন তাদেরকে ঘিরে ধরে প্রথমে বিক্ষোভ দেখানো শুরু করে এলাকার মানুষজন এবং তাদেরকে এক প্রকার হেনস্থা করা হয়। এবং খবর পেয়ে এলাকায় পৌঁছান ডিসিপি ইস্ট অভিষেক গুপ্তা, তার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। সেই সময়ে
পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয় বলে অভিযোগ এবং তারপরেই লাঠিচার্জ করে পুলিশ এবং সেই সময় ইটের যে ছোড়া ইটের ঘায়ে আহত হন ডিসিপি ইস্ট অভিষেক গুপ্তা। তার মাথা ফেটে যায়, রক্ত বের হয় এবং তাকে ব্যান্ডেজ করতে হয়। বেশ কিছুক্ষণ তিনি পরিস্থিতি ওইভাবেই সামাল দেন এবং তারপরে তিনি চিকিৎসার জন্য হাসপাতালে যান। এবং এই যে পরিস্থিতি অর্থাৎ যেখানে এখানে এই বিশেষ করে এই যে ঘটনাটি যে কুমারডি গ্রামে হয়েছে, এই কুমারডি গ্রামে বেশ কিছুদিন আগে 2 নাবালিকা নিখোঁজ হয়ে যায় এবং তার তদন্তে নামে পাণ্ডবেশ্বর থানার পুলিশ। এলাকার মানুষের যেটা অভিযোগ যে সেই যে 2 নাবালিকা, সেই নাবালিকা এখনো নিখোঁজ, তাদেরকে উদ্ধার করতে পারেনি পুলিশ। আবার ফের একটা ঘটনা ঘটেছে, এখানে একটা বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ উঠেছে এবং সেখান থেকে এক যে যুবক, সেই যুবকের ঝুলন্ত মৃতদেহ ওই মহিলার বাড়ি থেকে উদ্ধার হয়েছে, যেটা আমরা জানতে পেরেছিলাম যে সবাইকে জিজ্ঞাসা করে তাদের কাছ থেকে যেটা জানতে পেরেছিলাম যে পুলিশ পৌঁছে গিয়েছিল মৃতদেহ উদ্ধার করতে। দেখো, এই ধরনের যখন ঘটনা ঘটে তখন পুলিশ যেটা করে যে যেহেতু সকাল অবধি তারা অপেক্ষা করেনি, তার কারণ জানে যে যেহেতু একটি অন্য মহিলার বাড়িতে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে, স্বাভাবিকভাবেই মৃতদেহ উদ্ধার করে কতক্ষণে পুলিশ নিয়ে গিয়ে মর্গে পাঠাবে সেটাই তাদের চিন্তায় থাকে। কারণ মৃতদেহ যতক্ষণ থাকবে ততক্ষণ উত্তেজনা বজায় থাকবে এবং উত্তেজনা বাড়বে এবং সেটা যাতে না হয় সেটাকে এড়ানোর জন্য পুলিশ ভোর রাতেই গ্রামের 2-1জনকে নেতৃস্থানীয় 2-1জনকে বলে তারা মৃতদেহ উদ্ধার করে নিয়ে চলে যায়। এবারে যে বিষয়টা আসছে, গ্রামবাসীরা সকালে উঠে যখন জানতে পারে যে এই যুবকের মৃতদেহ অন্য এক মহিলার বাড়ি থেকে উদ্ধার হয়েছে, তারা তখন সেই বাড়িটিকে ভাঙচুর চালায়, বাড়িটিতে ব্যাপক ভাঙচুর চালায় এবং তাদের যারা পরিবার রয়েছে সেই পরিবারের লোকজনকে এক প্রকার হেনস্থা করার অভিযোগ ওঠে। সেই সময় পুলিশ সেখানে যায় এবং পুলিশ গিয়েও এই পরিস্থিতির শিকার হয় এবং পুলিশের সঙ্গে যারা ক্ষুব্ধ গ্রামবাসী তাদের সঙ্গে একটা বচসা। তাহলে বিশ্বজিৎ, এখানে প্রশ্ন যে পুলিশকে তাহলে কেউ ভয় পাচ্ছে না, এই পুলিশের প্রতি ভয় মানুষের চলে গেছে, সেখানে বারবার আক্রান্ত হতে হচ্ছে পুলিশকে, তাহলে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে বিশ্বজিৎ, সেটা নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে। দেখো সানন্দা, এখন আমরা দীর্ঘদিন দেখছি যে পুলিশের সঙ্গে মানুষের সম্পর্ক, জনগণের সম্পর্ক, সাধারণ জনগণের সম্পর্ক দিনের পর দিন পরিবর্তন হয়েছে। আগে পুলিশকে দেখে সাধারণ মানুষ তারা ভয় পেত, এখন পুলিশ তাদের বন্ধু স্থানীয় হয়ে গিয়েছে। অর্থাৎ পুলিশের নিজেদের যে কৌশল সেটা পরিবর্তন করেছে, তারা অনেক জনসংযোগ করে এমন একটা জায়গায় দাঁড় করিয়েছে যে পুলিশ এবং সাধারণ মানুষ তারা সহাবস্থান করবে। সেখানে পুলিশ এমন কেউ নয় যে তাদেরকে ভয় পেতে হবে, কিন্তু তারা প্রয়োজনীয় সহযোগিতা করবে। এই যে বিষয়টা এসছে যে সাধারণ মানুষের সঙ্গে পুলিশের যে সম্পর্ক, যেখানে আগে ভয়ের সম্পর্ক ছিল, যে সম্পর্ক ছিল যে পুলিশকে দেখে যে পুলিশ আসবে, খেয়ে নে, ভাত খেয়ে নে, কিছু খেয়ে নে, যে পুলিশ আসবে, এটা করিস না, সেই বিষয়টা কিন্তু এখন আর নেই। এখন যে বিষয়টা দাঁড়িয়ে গিয়েছে, কোথাও আইন শৃঙ্খলার অবনতি হলে পুলিশ যায়, কোথাও এই ধরনের বড় ঘটনা ঘটলে সেখানে পুলিশ যায়, কিন্তু সেই পরিস্থিতির শিকার হয়। এই পরিস্থিতির শিকার হয়, এখন আর ভয়ের পরিবেশ নেই, একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে, সেইটারই ফায়দা তুলছে জনগণ, এরকমই মনে করছে পুলিশের একটা মহল। অন্যদিকে আরেকটা মহলের যেটা তারা যেটা জানাচ্ছে যে না, পুলিশকেও কিছুটা সাধারণ মানুষকে। ধন্যবাদ। আপাতত আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষের সঙ্গে। এবার আমরা বেঙ্গল লাইনের যে ইস্যুর দিকে নজর রাখবো। আপনারা জানেন যে বারুইপুরে শুভেন্দু অধিকারী ফের 1 সপ্তাহের মধ্যে বারুইপুরে শুভেন্দু রাজ্যকে নিশানা করে হুঙ্কার বিরোধী দলনেতা।
বারুইপুরে এক সপ্তাহের মধ্যে শুভেন্দু অধিকারী তিনি আবারও নিজের কর্মসূচি করলেন, কারণ আমরা এক সপ্তাহ ঠিক আগের কথা যদি মনে করি সেখানে আমরা দেখব যে বারুইপুরে পুলিশি হেনস্থার মুখে পড়তে হয় শুভেন্দু অধিকারীকে এবং হামলার অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী এবং তিনি কিন্তু বারবারই বলে আসেন যে এটা একেবারেই পুলিশি হেনস্থার অভিযোগ, রাষ্ট্রপতি শাসন ছাড়া কোনোভাবেই নির্বাচন সম্ভব নয়, এমনটাও হুঁশিয়ারি তিনি দেন। আবারও হাইকোর্টের অনুমতিতে ফের এক সপ্তাহ পর রাজনৈতিক কর্মসূচি সারলেন শুভেন্দু অধিকারী। ঠিক কি জানালেন এসে শোনাবো আপনাদের। কতগুলো চোর আইপিএস অফিসার তারা মমতা ব্যানার্জি আর তার ভাইপোর ইশারাতে এই জেলাকে কার্যত একটা যৌতুক গৃহে পরিণত করেছে। আমি শুধু একটা কথাই বলে দিয়ে যাই, নিউটনের থার্ড ল আছে, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে। পৃথিবীটা গোল, সব হিসাব হয়ে যাবে। লক্ষণ সেন একটা সময় নদীর উপরে আমাকে বলতো ঢুকে দেখ পা ভাঙবো, ক্যালেন্ডার হয়ে গেছে। এই ভাইপো অ্যান্ড কোম্পানি চিরদিন থাকবে না বন্ধু, থাকবে না। সমসা মে আলু আর বিহার মে লালু। জঙ্গল রাজ ছিল, খতম হয়ে গেছে। আমার গাড়ি ভাঙলেন, দিল্লিতে তো আপনাদের সাংসদরা যায়, আমরা এগুলো করি না। আমি যদি দিল্লি প্রদেশ বিজেপি কে বলি এই ভিডিওগুলো দেখিয়ে পার্লামেন্ট অব্দি যেতে পারবেন তো, আমরা করি না, করবো না ভাই, মিডিয়া চিন্তা নেই। আরে আমরা তো সমুদ্র বিজেপি, আর তোমরা তো পচা ইঁদ পুকুর। কালকে অমিত শাহজি বলেছে পার্লামেন্টে যে आयुष्मान भारत दिल्ली से तो चालू हो गया है, अभी बंगाल बाकी है। अरे पृथ्वीर सबसे बड़ा गद्दारेर नाम हलो ममता बनर्जी। अटलजिर संगे बेईमानी। सबसे बड़ो चोरेर नाम की? सबसे बड़ो चोरेर नाम की? মানুষের এরপর বেঙ্গল লাইনের পরবর্তী ইস্যু, বিরতির পর নজর রাখবো বারুনি মেলায় মহাসমাগম, মেলা নিয়ে রাজনীতি আজ গেলেন শুভেন্দু। একটা ব্রেক নিয়ে আবারও ফিরছি এই আলোচনা নিয়ে, সঙ্গে থাকুন। এবার বেঙ্গল লাইনের যে ইস্যুর দিকে নজর রাখবো, আপনারা জানেন যে আজ ঠাকুরনগরে পূর্ণ স্নান, বারুনি মেলায় মহাসমাগম, মেলা নিয়েও রাজনীতি আজ গেলেন শুভেন্দু অধিকারী এবং ইতিমধ্যেই ছবি আপনাদের যে দেখাবো যে বারুনি মেলার পূর্ণ স্নানে অসংখ্য ভক্ত সমাগম, অসংখ্য মতুয়ারা তারা দূর দূরান্ত থেকে হাজির হয়েছেন আজ, কারণ পূর্ণ স্নান রয়েছে এবং পূর্ণ তিথিতে যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে, পাঁচটা ছবি দেখাচ্ছি। গতকালই ঠাকুরবাড়িতে পৌঁছে যায় সুজিত বসু, জ্যোতিপ্রিয় মল্লিক। অন্যদিকে আপনারা জানেন যে হাইকোর্টের নির্দেশেই বারুনি মেলার এবারে দায়িত্ব পেয়েছেন মমতা বালা ঠাকুর। অন্যদিকে শান্তনু ঠাকুরের পূর্ণ স্নান এবং এরই পাশাপাশি আজ ঠাকুরবাড়িতে পৌঁছে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতা বালা ঠাকুর এবং শান্তনু ঠাকুর একই সঙ্গে এই পুজো করছেন, যদিও দায়িত্বে রয়েছেন, দায়িত্ব পেয়েছেন এবং মমতা বালা ঠাকুর কিন্তু দুই পরিবারের দুজনই একসঙ্গে এবারে পুজো করছেন এবং এই নিয়ে কিন্তু একটা অবশ্যই জল্পনা সামনে এসেছে। আমরা সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উৎসব মণ্ডল। উৎসব, আজকে বারুনি মেলার পুণ্যতিথিতে বারুনি স্নান এবং অসংখ্য ভক্ত সমাগম মতুয়াদের এবং সেক্ষেত্রে রাজনৈতিক নেতা তারাও পৌঁছে গিয়েছেন, সব মিলিয়ে আজকে ঠিক কি আবহ ছিল, গতকালের থেকে আজকের আবহ, পুরো বিষয়টাই তোমার কাছে জানতে চাইব। দেখো স্বর্ণালী, তুমি জানো যে মতুয়া মেলা আজকের থেকে শুরু হয়েছে, তবে মতুয়া ভক্তরা যারা তারা একদিন আগের থেকেই ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আসতে শুরু করে দিয়েছিল এবং এবছরের মেলার যে চিত্রটা আমরা দেখতে পেয়েছি সেটা অন্যান্য বছর থেকে আলাদা, কারণ এবার মতুয়া ভক্তদের মধ্যে একটা আলাদা আনন্দ উন্মাদনা ছিল। তার কারণ মতুয়া ভক্তরা দীর্ঘদিন ধরে আমরাও দেখিয়েছিলাম যে মতুয়া ভক্তরা তো ঠাকুরবাড়ির যে দুই পরিবারের রাজনৈতিক যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বে একাধিকবার ঠাকুরবাড়ি উত্তপ্ত হয়েছে, যেটা কোনোভাবেই তারা ভালো
ভালোভাবে নিচ্ছিল না। কিন্তু এবছর মেলা দেখা গেল যে হাইকোর্টের নির্দেশে মমতা ঠাকুর মেলা করার পারমিশন পেলেও কিন্তু মেলা হচ্ছে যৌথভাবে, অর্থাৎ একদিকে তৃণমূলের সাংসদ মমতা বালা ঠাকুর, অন্যদিকে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর, সব যৌথভাবে দুই পরিবার মেলা করছে। ফলে মতুয়া ভক্তদের মধ্যে আলাদা একটা উন্মাদনা ছিল। এবং মতুয়া ভক্তদের পাশাপাশি এদিন দেখা গিয়েছে যে মতুয়া বাড়িতে যে রাজনৈতিক নেতৃত্ব কিন্তু কম বেশি সব দেখা গিয়েছে। যেমন গতকালই ঠাকুরনগর ঠাকুরবাড়িতে এসেছিলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু, প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং সাংসদ সহ বিভিন্ন রাজনৈতিক নেতারা এবং জেলা নেতৃত্ব এখানে উপস্থিত হয়েছিলেন। এবং আজকে যে ছবিটা দেখা গিয়েছে, আজকে সেখানে দাঁড়িয়ে একটা কিন্তু প্রশ্ন উঠছে, যেখানে মতুয়া ভক্তরা তারা আশা করছেন যে তাহলে কি নতুন করে নতুন ভাবে রাজনীতি মুক্ত হবে এই মতুয়া ধাম, এ নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠছে উৎসব। দেখো, প্রশ্ন অবশ্যই উঠছে, কিন্তু ঠাকুর বাড়ির যে চিত্র এবং শান্তনু ঠাকুর আজকে যে কথাটা বলেছেন মূলত সে কথা কিন্তু এখনই বলা যেতে পারে জল্পনা কিছুটা জিয়ে রেখেছেন। কারণ শান্তনু ঠাকুর স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে গুরুচাঁদ ঠাকুরের একটা উক্তি তিনি উল্লেখ করেছেন, যে জাতির রাজা নেই সে জাতি তাজা নেই। ফলে রাজনীতি মুক্ত ঠাকুর বাড়ি এই মুহূর্তে এখনই শান্তনু ঠাকুর কিন্তু পুরোপুরি বলছেন না, কিন্তু একসময় তিনি কিন্তু শান্তনু ঠাকুর তিনি রাজনীতি মুক্ত ঠাকুর বাড়ি চেয়েছিলেন। কিন্তু আজকের ক্ষেত্রে দেখা গেল যে না, সেটা আলাদা। এবং আজ যেই গতকাল এবং আজকের যে চিত্র, সেই চিত্র মিলে অসীম সরকার, তুমি জানো যে অসীম কাটার বিধায়ক গতকাল এসেছিলেন, এসে তিনি এই দুই পরিবার একত্রিতভাবে রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে যখন মেলা করছে বা এই বারণী মেলার করছে, সেই কারণে মমতা ঠাকুরের উৎসব তুমি যেমনটা বলছিলে যে গতকাল আমরা দেখেছিলাম যে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর একেবারে তার পায়ে বিজেপির যে বিধায়ক অসীম সরকার তিনি প্রণাম করছেন। একেবারে বেনজির ছবি, বেশ কয়েক বছরে কিন্তু এরকম ছবি দেখা যায়নি উৎসব। একদমই সেটাই, যে সেখানে দেখা যাচ্ছে আমরা যখন প্রশ্ন করা হয়েছিল যে বিজেপি বিধায়ক সাংসদ তৃণমূলের সাংসদকে প্রণাম করছেন, কিন্তু একটা কথা অসীম সরকার এবং মমতা ঠাকুর দুজনেই বলেছিল যে ঠাকুর বাড়িতে রাজনীতি যার যার আলাদা বিষয়, কিন্তু মতুয়া মেলা বা মতুয়াদের মধ্যে রাজনীতির কোনো আশ নেই। আজকে গতকাল যে অসীম সরকার তিনি গিয়েছিলেন, সেক্ষেত্রে কিন্তু কোনো রাজনৈতিক নেতৃত্ব বিধায়ক সাংসদ হিসাবে নয়, গিয়েছিলেন ভক্ত এবং ভগবানের মিলনের ক্ষেত্রে। ফলে ভক্ত এবং ভগবানের মিলনের কথাই এখানে বারবার করে ভগবানের মিলন, যেখানে দুজনেই বারবারই একথাই বলেছেন, কিন্তু এই বেশ কয়েক বছর এই মিলনটা কিন্তু দেখা যায়নি। ভক্ত আর ভগবানের মিলন, সে মিলন কিন্তু এই প্রথম বছর দেখা গেল এবং সেটা নিয়ে কিন্তু জল্পনা উস্কে দিচ্ছে। এবং সেখানে ভক্তরা তারা বলছেন যে রাজনীতি মুক্ত হতে চলেছে কি মতুয়া ধাম, সে প্রশ্নই কিন্তু এই বিধানসভা নির্বাচনের আগে এই প্রশ্নই কিন্তু উস্কে দিচ্ছে উৎসব। একদম, দেখো এই জায়গা থেকেই বলার দরকার যে শান্তনু ঠাকুর এবং মমতা ঠাকুর দুজনের ক্ষেত্রে যে গত বছরের যে আমরা মেলাটা দেখেছিলাম, মেলার যে চিত্র দেখেছিলাম, যে শান্তনু ঠাকুর মমতা ঠাকুর দ্বন্দ্বে কার্যত ঠাকুর বাড়ি উত্তপ্ত হয়েছিল। মতুয়া ভক্তরা যে বিষয়টা একদমই ভালোভাবে নেননি এবং মতুয়াদের মধ্য থেকে আমাদের ক্যামেরার সামনে বলতে শোনা গিয়েছিল সেই সময় যে রাজনীতি তাদের মতো করে করুক, কিন্তু ঠাকুরদের নিয়ে বা ঠাকুর বাড়িতে তারা আলাদাভাবে রাজনীতি করে মতুয়াদের ভাগাভাগি করতে পারবে না। স্বাভাবিকভাবে মতুয়াদের যে শান্তনু ঠাকুরের বিজেপি এবং তৃণমূলের পক্ষ থেকে যেটা বলা হয় যে তাদের পক্ষে মতুয়ারা আসছে, কিন্তু এই দ্বন্দ্বে কিন্তু কোথাও মতুয়া ভক্তরা তারা কিন্তু দ্বিধাবিভক্ত ছিলেন এবং তারা চাইছিলেন না যে তাদেরও রাজনৈতিকভাবে বিভাগ করা হোক। ফলে সামনে যেহেতু বিধানসভা নির্বাচন, সেক্ষেত্রে এই যে দুই প্রতিনিধি উৎসব মণ্ডল, আপনাদের যে বিষয় আমরা তুলে ধরছি এই মুহূর্তে যে হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি এবং ঠাকুরনগরে মতুয়া সম্প্রদায়ের লোকেরা ভক্তরা তারা যেমন পৌঁছে গেছে, তেমনভাবেই কিন্তু আমরা গতকাল থেকে যে ছবি দেখেছি সেখানে সুজিত বসু, জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ ভৌমিক তারা গতকালই পৌঁছে গিয়েছিল এবং আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গেলেন ঠাকুরনগরে। একদিকে গতকাল আমরা দেখেছিলাম একেবারে বেনজির ছবি, রাজ্য রাজনীতিতে বেনজির ছবি বলা যেতে পারে, যেখানে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরকে প্রণাম ঠুকেছিলেন বিজেপি বিধায়ক অসীম সরকার, একেবারে বেনজির ঘটনা বলা যেতে পারে। এবং এই আবহেই
ঠাকুর বাড়িতে আজ গেলেন শুভেন্দু অধিকারী। অর্থাৎ প্রত্যেক রাজনৈতিক নেতারই গন্তব্য ছিল আজ মতুয়া এবং সেই মতুয়ার যে ঠাকুরনগর। আমরা সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরেকজন প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য। চিন্ময়দা, যে ছবি আমরা দেখছি এই মুহূর্তে, গতকাল থেকেই দেখছি যে বিভিন্ন রাজনৈতিক নেতারা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, তাদের প্রত্যেকেরই গন্তব্য হচ্ছে ঠাকুরনগর। অর্থাৎ যে প্রশ্ন সামনে আসছে প্রথমেই, যে 26-এ মতুয়া ভোটই কি নজর রাজনৈতিক ব্যক্তিত্বদের? মানে হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে মতুয়া মন জয় করাই কি লক্ষ্য রাজনৈতিক ব্যক্তিত্বদের? কি মনে হয় চিন্ময়দা? আপাত দৃষ্টিতে সেরকমই মনে হচ্ছে সানন্দা, কারণ তুমি যদি দেখো বেনজির ঘটনা শুরু হয়েছিল গতকাল সকাল থেকেই, যখন শান্তনু ঠাকুর বিজেপির সাংসদ তিনি গিয়ে উপস্থিত হন ঠাকুর বাড়িতে এবং একই সঙ্গে তিনি ঘোষণা করেন যে মমতা বালা ঠাকুরের সঙ্গে হাতে হাত মিলিয়ে তিনি এই বারুণী মেলা উদযাপন করবেন। অথচ আমরা জানি এই ঠাকুর বাড়িতেই অন্যরকম ছবি হয়েছিল কিছুদিন আগেই, যখন একটি ঘরে চাবি দিয়ে দিয়েছিলেন শান্তনু ঠাকুর এবং মমতা বালা ঠাকুর অভিযোগ করেছিলেন তাকে ঘরে ঢুকতে দেওয়া হচ্ছে না, তাকে এবং তার মেয়েকে ঘর থেকে বার করে দেওয়া হয়েছে। অর্থাৎ যেখানে সংঘাতের ওই আবহ ছিল, সেখানে হঠাৎই যেন কিছুটা রাতারাতি ছবিটা পাল্টে গেল এই বারুণী মেলাকে উপলক্ষে করে, যেখানে প্রথমে শান্তনু ঠাকুর এবং মমতা বালা ঠাকুরের পাশাপাশি সহাবস্থান দেখতে পেলাম এবং তারপর দিনভর গতকাল তুমি যেরকমটি বলছিলে যে বিজেপি বিধায়ক অসীম সরকার এসেছিলেন, মমতা বালা ঠাকুরকে প্রণাম করেছেন। তারপর আজকেও আমরা দেখেছি শুভেন্দু অধিকারী এসেছেন, গতকাল রাতেই এসেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, সুজিত বসু এবং পার্থ ভৌমিক, তারা এসেছিলেন। এবং এদের প্রত্যেকেরই এই যে আশা, এই আশা উপলক্ষে আসার কি কারণ কি 26 সালের বিধানসভা ভোট, এই প্রশ্ন অবশ্যই উঠছে। কারণ আমরা জানি সানন্দা যে রাজ্যের 17.4% ভোটার মতুয়া, রাজ্যের প্রায় 30টা বিধানসভা কেন্দ্রে এই মতুয়া ভোটই নিয়ন্ত্রক, 6টা লোকসভা কেন্দ্রে নিয়ন্ত্রণ করে এই মতুয়া ভোটার। এর বাইরেও 30টা বিধানসভা কেন্দ্র যে আমি বললাম, তার বাইরেও 40টা এরকম বিধানসভা কেন্দ্র রয়েছে যেখানে মতুয়া ভোটারের উপস্থিতি একটা উল্লেখযোগ্য সংখ্যায় রয়েছে। এবং মতুয়া ভোটার কোন দিকে যাচ্ছে, কোন দিকে তাদের ভোট যাচ্ছে, তার উপরই নির্ভর করতে পারে সেই কেন্দ্রের ভোটের ফলাফল। অর্থাৎ যদি বলি 30টা সরাসরি এবং 40টা কিছুটা অপ্রত্যক্ষভাবে এই মতুয়া ভোটারই নিয়ন্ত্রণ করবে ভোটের ভাগ্য। রাজ্যের 26-এ বিধানসভা ভোট, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, বিজেপি বনাম তৃণমূলের লড়াই এবারে একেবারে টানটান হবে। সেই জায়গায় মতুয়া ভোট, এই 70টা আসনে যেখানে মতুয়া ভোট নিয়ন্ত্রক হতে চলেছে, সেখানে এই মতুয়া ভোট নিয়ে কারাকারি পড়বে, টানাটানি পড়বে, এটা কিছুটা প্রত্যাশিতই। কাজেই আজকে সেই এতেই আমরা দেখতে পাই, যখন গতকাল গেছিলেন জ্যোতি। ঠিকই, ধন্যবাদ চিন্ময়দা। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য। সেখানে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে, যেখানে মমতা বালা ঠাকুর এবং শান্তনু এবং বিজেপি বিধায়ক অসীম সরকারের সহাবস্থান, তারা বলছেন ভগবান আর ভক্তের মিলন, সে নিয়েও প্রশ্ন উঠছে। এবং বিগত কয়েক বছরে মতুয়াধামে এ ছবি দেখা যায়নি, রাজ্য রাজনীতিতে বেনজির ছবি, এবং রাজনৈতিক নেতাদের তাদের এভাবে যাতায়াত, এভাবেই সবারই গন্তব্য ঠাকুরনগর। সেখানে দাঁড়িয়েই প্রশ্ন যে মতুয়া ভোট যেভাবে ভোটের নিয়ন্ত্রক, যেমনটা আমাদের প্রতিনিধি চিন্ময়দা বলছিলেন, সেটাই কি তাহলে বিষয়? হ্যাঁ সানন্দা, ধন্যবাদ চিন্ময়দা। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন সরাসরি আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য। আমাদের বেঙ্গল লাইনের পরবর্তী ইস্যু, ফাটলে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ শুরু, অস্থায়ী কন্টেনার বাড়ি তৈরির কাজ। একটা ব্রেক নিয়ে আবারও ফিরছি আলোচনায়, সঙ্গে থাকুন। এবারে বেঙ্গল লাইনের যে ইস্যুর দিকে আমরা নজর রাখবো, আপনারা জানেন যে হাওড়ার বেলগাছিয়ায় ভাগাড়ে ধসের জেরে কিন্তু বহু পরিবারই ঘর ছাড়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হলো, অস্থায়ী কন্টেনার বাড়ি তৈরির কাজও শুরু হলো।
যে কথা বলছিলাম যে হাওড়ায় যেভাবে আমরা বিপর্যয় দেখেছি বেলগাছিয়ায়, সেখানে বহু পরিবারই ঘরছাড়া ভাগাড়ে ধসের জেরে। তাদের কিছুদিন আগে পর্যন্ত কিন্তু তাদের জল ছিল না, বিদ্যুৎ ছিল না, এরকমই একটা সংকটজনক পরিস্থিতি তৈরি হয়েছিল। এবার ক্ষতিপূরণ দেওয়া হলো প্রশাসনের তরফে, চেক তুলে দেওয়া হলো 113টি পরিবারকে। এবং আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শান্তনু করণ। শান্তনু, ইতিমধ্যে প্রশাসনের তরফে 113টি পরিবারকে চেক তুলে দেওয়া হলো, যদিও এখনো পর্যন্ত কিন্তু তারা কোথায় থাকবেন সেটা নিয়ে কিন্তু এখনো কোথাও গিয়ে প্রশ্ন রয়ে গেছে। কারণ যে কন্টেনারে থাকার বন্দোবস্ত করা হচ্ছে প্রশাসনের তরফে, সেই কন্টেনার আদৌ বসবাসযোগ্য কিনা তা নিয়ে কিন্তু স্থানীয় বাসিন্দাদের এখনো ক্ষোভ রয়ে যাচ্ছে। শান্তনু। একেবারেই দেখো যে আজকে প্রায় 8 দিন হলো বেলগাছিয়া যে ভাগাড় অঞ্চলে বিপর্যয় ঘটেছে, যার ফলে প্রচুর মানুষের ঘর ভেঙেছে, ঘর ছিট ধরেছে, ধস নেমেছে। তারা বাস্তুহারা হয়েছে, রাস্তায় ত্রিপল টাঙিয়ে কেউ থাকছেন, কেউ স্কুলে থাকছেন, কেউ কোনো ক্লাবে থাকছেন। কিন্তু স্থায়ী তাদের বন্দোবস্ত, মাথার উপরে ছাদ, সেটা কবে হবে তার কিন্তু নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না। তার কারণ জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সাময়িক রিলিফ দেওয়ার জন্য যাদের ভারী ঘরদোর ভেঙেছে এরকম 260টি পরিবারের উপর সমীক্ষা চালানো হয় প্রশাসনের পক্ষ থেকে। তার মধ্যে থেকে বাছাই করে 113টি পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়। যাদের অতিরিক্ত মাত্রায় ঘর ভেঙে গেছে, একদম ধসে গেছে, তাদের 15,000 টাকা, এবং যাদের সামান্য পরিমাণ কিছু ক্ষতি হয়েছে বাড়ির তুলনামূলকভাবে, তাদের 10,000 টাকা আপাতত রিলিফ দেওয়া হয়েছে। কিন্তু পুনর্বাসনের ব্যবস্থা করা হবে এটা বলা হচ্ছে। পুনর্বাসন কবে হবে এটা নিয়ে কিন্তু এখনো ধোঁয়াশা রয়েছে। তার কারণ যদি ওই এলাকায় বাড়ি ঘরদোর করতে হয় তার জন্য যে সয়েল টেস্টের বিষয়টা রয়েছে, যতক্ষণ না সেই সয়েল টেস্টের রিপোর্ট আসছে এবং তার মতো পরিকল্পনা করা সম্ভব হচ্ছে, যে ওই রিপোর্টের ওপর নির্ভর করবে যে ওইখানে আদৌ বাড়ি ঘরদোর বানানো যাবে কিনা। যদি বানানো যায় তাহলে ঠিক আছে, আর যদি সম্ভব না হয় তাহলে অন্য কোথাও তাদের স্থানান্তর করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। এখানে কিন্তু একটা গুরুতর প্রশ্ন উঠেছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে তারা কবে তাদের পুনর্বাসন পাবে, এটা নিয়ে নিশ্চয়তা নেই। দুই হচ্ছে তারা নিশ্চয়তা চাইছে যে জায়গায় যদি ওই এলাকায় পুনর্বাসন হয় ঠিক আছে, যদি অন্যত্র যেতে হয় তাহলে তাদের রুটি রুজি অর্থাৎ জীবন জীবিকার নিশ্চয়তা কি আছে। তার কারণ এই ভাগাড়কে কেন্দ্র করেই তাদের রুটি রুজি জীবন জীবিকা নির্বাহ করে রয়েছেন। এই এলাকায় তারা কাজকর্ম করে খান। যদি অন্য কোনো জায়গায় চলে যায়, তাদের যদি পুনর্বাসন দেওয়াও হয়, সেক্ষেত্রে তাদের জীবন জীবিকার তাদের নিশ্চয়তা কি আছে। তাই সরকারের কাছে তাদের দাবি যে কোনো রকমভাবে যদি অন্যত্র কোথাও সরাতে হয়, বাধ্য হয় তারা যদি সেখানে যেতে হয়, এই জায়গা ছেড়ে দিতে হয়, তাহলে সরকারকে প্রত্যেক পরিবারের একজন করে অন্তত সরকারি চাকরি দিয়ে তাদের জীবন জীবিকার নিশ্চয়তা আনতে হবে, এই প্রতিশ্রুতি তারা চাইছেন। কিন্তু এখনো ধোঁয়াশায় রয়েছে কবে তারা পুনর্বাসনের জন্য তাদের মাথার উপর ছাদ পাবেন এবং কোথায় পাবেন, এটা নিয়ে কিন্তু এখনো প্রশ্ন রয়েছে। যদিও স্কুলে বিভিন্ন জায়গায় তাদের রাখার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু বিকল্প হিসাবে আরেকটি বিকল্প রাখা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, একটা কন্টেনার। যে কন্টেনারের মধ্যে ইতিমধ্যেই তাদের বসবাসযোগ্য করে তোলার জন্য যা যা ব্যবস্থা নেওয়া হচ্ছে সেগুলো করা হচ্ছে। কিন্তু যে দাবদাহ শুরু হয়েছে 37, 38, কখনো 39-এ পৌঁছে যাচ্ছে এবং এটা 40-এ পর্যন্ত পৌঁছবে। স্থানীয় মানুষজন এবং তারা বলছেন যে মাথার উপর স্থায়ী ছাদ, তারা এমনটাই কিন্তু দাবি করছেন। আপাতত ধন্যবাদ শান্তনু তোমায়। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শান্তনু করণের সঙ্গে। আজ ঘটনাস্থলে যান প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি কি জানিয়েছেন শোনাবো আপনাদের। আজ ঘটনাস্থলে যান প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলছেন, দেখতে পাচ্ছেন সেই ছবি। যে বিপর্যয় ঘটেছে হাওড়ার বেলগাছিয়া, এখনো পর্যন্ত কিন্তু সেই বিপর্যয় পুরোপুরি কাটেনি, যদিও জঞ্জাল যন্ত্রণা থেকে কিছুটা সুরাহা পেয়েছেন হাওড়াবাসী। কি বলেছেন প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য শোনাবো আপনাদের। এটাকে আগে থেকেই ব্যবস্থা নেওয়া উচিত ছিল। ছেলে যখন বড় হয় বাপ্পাকে আগে থেকে বুঝতে হয় যে তাকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে। কিচ্ছু করেনি, কাটমানি খেয়ে প্রশাসন চালাচ্ছে এবং সেজন্য এখানে নির্বাচন করে নির্বাচনের প্রতিনিধি নেই। গরিব মানুষগুলো কারো কাছে গিয়ে যে অভিযোগ জানাবে তারও কোনো রাস্তা নেই ছিল, কিন্তু কোনো পরিকল্পনা করেনি। আর ওরা কথায় কথায় ভগবানের নাম স্মরণ করে যে বামফ্রন্ট।
বামফ্রন্ট তো ওদের কাছে ভগবান, বিপদে পড়লেই বামফ্রন্টে স্মরণ করে। তাহলে বামফ্রন্ট চলে যাওয়ার পরে এই 12 বছর ধরে তোমরা কি করছো, নিদ্রা গিয়েছিলে? আরেকটা অংশের মানুষ পাচ্ছেন না, তাদের পরিষ্কার অভিযোগ। যাদবপুর থেকে যারা বিশেষ জানাচ্ছে যে মিথেন গ্যাসের কারণে বেঙ্গল লাইন এখনকার মতো এ পর্যন্তই। প্রতিদিন সন্ধ্যে 7টায় দেখুন বেঙ্গল লাইন বাংলার প্রতি মুহূর্তের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন। এরপরে দেখুন নেশন টাইম পম্পিশন।